নমস্কার, দা বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ফর্মের যে 12 পৃষ্ঠা বা 13 পৃষ্ঠার যে ফর্মটা বেরিয়েছে, সেই ফর্মের যে স্টেপগুলো আছে বা ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। তো চলো আমরা এক এক করে সমস্ত কিছু দেখি এবং আমরা জেনে নিই কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো মতো দেখবে এবং যত আমি চেষ্টা করবো সমস্ত কিছু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথমে কি লেখা রয়েছে? অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে তিনটে বিভাগ রয়েছে, একটা হচ্ছে বিভাগ বা ক্ষেত্র, বিকল্প বা ইনপুট, নির্দেশ। তো প্রথমে রয়েছে পরিবারের পরিচয়, পরিবারের প্রধানের নাম, অর্থাৎ পরিবারের যে প্রধান তার নাম। এখানে আমাদের পুরো নাম লিখুন, এখানে আমাদের তার পুরো নাম লিখতে হবে এবং এখানে নির্দেশনাতে কি লেখা আছে? আধার কার্ডের সঙ্গে অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেই নামটা আমাদের লিখতে হবে এবং অবশ্যই সেটা ইংলিশে লিখতে হবে। জন্ম তারিখ, তার জন্ম তারিখ কত বছর, দিন মাস বছর, এটা কিন্তু এইভাবে লিখতে হবে দিন মাস বছর অনুযায়ী। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পুরুষ না মহিলা সেটা এখানে লিখতে হবে। এবারে পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধানের আধার নাম্বারটা এই ঘরটা লিখে দিতে হবে। এবার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি এরকম কোনো রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে সেটা লিখতে পারেন, না নিলেও সমস্যা নেই, যে কারণ এটা লেখা আছে যদি থাকে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা সেটা লিখে দেবেন, 3 জন 4 জন 5 জন 6 জন, যে যতক্ষণ পরিবারের সদস্য সেটা লিখে দিতে হবে। এবার ঠিকানা, আপনার যে পরিবারের স্থায়ী ঠিকানা, এখানে ডান দিকে যখন নির্দেশনা লেখা আছে স্থায়ী ঠিকানা, আপনার যে পরিবারের স্থায়ী ঠিকানা একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দিয়ে স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। এবং যোগাযোগ নম্বর, যোগাযোগ নম্বর অর্থাৎ আপনার ফোন নাম্বার। এখানে লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরে সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের যে আধার নম্বর তার সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। এবার হচ্ছে যে জন্ম, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য, অর্থাৎ পরিবারের প্রধানের ইনপুট আমরা করে দিয়েছি। এবার পরিবারের প্রধানের সাথে সম্পর্কিত তার পরিবারে কারা কারা আছে তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে কি আছে? প্রথমে আছে পরিবারের প্রধান সদস্য এক। সদস্য একের পরে কি আছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। ধরুন পরিবারের প্রধানের প্রধানের ডিটেলস যেহেতু আমরা দিয়ে দিয়েছি পরে, তারপর প্রধানের পরে সদস্য সংখ্যা এক। ধরুন যে প্রধান তার স্ত্রী হচ্ছে সদস্য সংখ্যা 1 নম্বর। তো এখানে তার স্ত্রীর নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার লিঙ্গ দিতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ধরুন তার স্ত্রী, আপনি স্ত্রী লিখে দিতে পারেন। এবং আধার নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের স্ত্রীর যে আধার নাম্বার সেই আধার নাম্বার এখানে লিখে দিতে হবে। এবং এইখানে দেখুন একটা নির্দেশনা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ আপনি যদি যার জন্য আবেদন করছেন তার এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি ধরুন আপনার পরিবারে একাধিক লোক আছে যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য বা যে ক্রাইটেরিয়া আছে সেক্ষেত্রে, তাহলে তাদের সবার নামের ডান দিকে যে হ্যাঁ চিহ্ন রয়েছে হ্যাঁতে টিক দিতে হবে। এবার হচ্ছে পরিবার সংখ্যা, সদস্য সংখ্যা 2, অর্থাৎ দ্বিতীয় যে সদস্য তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার। এভাবে করে কিন্তু এখানে 5 জন সদস্যের নাম, তার জন্ম তারিখ এবং ইনফরমেশন গুলো এখানে ইনপুট করতে হবে। অর্থাৎ এখানে 5 জনের সর্বোচ্চ দেওয়ার জায়গা আছে, 5 জন এবং পরিবারের প্রধান একজন, 6 জন, মোট 6 জনের ইনফরমেশন এখানে দেওয়ার জায়গা রয়েছে। এবং এই 5 জনের মধ্যে যদি একের অধিক আপনার অন্য যেটা অন্নপূর্ণা ভান্ডার পেতে পাওয়ার মতো যোগ্য থাকে, তাহলে যারা যারা যোগ্য তার ডানে এখানে হ্যাঁ চিহ্নটা মেরে দিতে হবে। এবার হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের অ্যাকাউন্ট নাম্বার, নগদ অর্থ স্থানান্তরের জন্য। এবার হচ্ছে পরিবারের যে সকলের অ্যাকাউন্ট আছে, এখানে দেখুন প্রথমে প্রথমে আছে HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান যে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তার ব্যাংক, অর্থাৎ ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করতে হবে এবং আইএফএসসি কোডটা ইনপুট করতে হবে। এবার সদস্য সংখ্যা 1, উপরে আমরা সদস্য সংখ্যা 1-এ যার নাম দিয়েছিলাম সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড বসাতে হবে। এভাবে এবার এখানে আরেকটা কথা লিখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করে, অর্থাৎ যার আধারের সঙ্গে
ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটাই লিঙ্ক এখানে ইনপুট করুন। ধরুন একজনের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু যার যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা এখানে ইনপুট করুন। এভাবে করে এখানে ৫ জন সদস্যের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ইনপুট করবেন। যদি এর মধ্যে কেউ নাবালক থাকে যার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার ব্যাংক অ্যাকাউন্ট ইনপুট করতে হবে না। এবার আসছে আমরা ১১ নম্বর। ১১ নম্বর হচ্ছে এপিক এইচ ও এফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ এবং নাম্বার সহ। এবার হচ্ছে প্রথম যে এইচ ও এফ এপিক নাম্বার, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি তার এপিক নাম্বার, তার অর্থাৎ এপিক অর্থাৎ তার ভোটার কার্ডের নাম্বার। এবার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, সে কোন বিধানসভার ভোটার এবং তার অংশ নম্বর। ধরুন আমাদের এখানে ৮৮ নং কৃষ্ণগঞ্জ বিধানসভা, তো আমরা এখানে ৮৮ কৃষ্ণগঞ্জ লিখে দেবো। সেম একইভাবে সদস্য সংখ্যা ১, সদস্য ২, ৩, ৪, ৫, এইভাবে ৫ জন সদস্য যাদের মধ্যে প্রাপ্তবয়স্ক যারা আছে অর্থাৎ যাদের ভোটার কার্ড আছে, তাদের উপরে যে সদস্য ১ লিখেছেন সেই ১ নম্বর সদস্যের ভোটার কার্ড এখানে ইনপুট করতে হবে। এটা কিন্তু গরমিল করলে হবে না। একজনেরটা আরেকজনের দিয়ে দিলে কিন্তু হবে না। উপরে যে সদস্য সংখ্যা ১ দিয়েছেন সেই ১ নম্বরের সদস্য সংখ্যা সদস্যর বা ১ নম্বরের যার নাম আছে তার ভোটার কার্ডের নাম এখানে দিতে হবে। উপরে যেমন আমরা ১ এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, ঠিক এখানেও সেই ১ নম্বরের সদস্যের ভোটারের যে ইনফরমেশন সেগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। এরপর আছে বিভাগ। বিভাগ অর্থাৎ আনরিজার্ভ অসংরক্ষিত বা আনরিজার্ভ ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, তারপর আছে পিভি, টিজি, এই যে আমাদের যে কাস্ট সার্টিফিকেট থাকে, এই যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে সেটা টিক মেরে দেবেন। যদি আনরিজার্ভ হন আনরিজার্ভ, আর যদি এই যে কাস্ট সার্টিফিকেট এর মধ্যে কোনোটা থেকে থাকে সেটা আপনাদেরকে টিক মেরে দিতে হবে। এবার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, এবং এখানে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির ডিটেলস আমাদেরকে দিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না। এখন মোটামুটি সবাই ডিজিটাল রেশন কার্ড, তো আমরা এখানে নর্মালি হ্যাঁতে টিক মেরে দেবো। এবার আসছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবার দেখবেন আপনার রেশন কার্ডে কিন্তু এই এ এ ওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কে এস ওয়াই 1, 2 ভর্তুকি যেটাই হোক সেটা আছে, আপনি টিক মেরে এখানে দিয়ে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি, হ্যাঁ অথবা না। এখানে তুললে পরে হ্যাঁ, না তুললে না। এবার সম্পদ, অর্থাৎ পরিবারের যে সম্পদ আছে সেই সম্পদটা আমাদেরকে ইনপুট করতে হবে। প্রথম আছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারে জমির মালিকানা, যদি আপনার পরিবারের প্রধান বা পরিবারের কোনো সদস্যের জমির মালিকানা থাকে সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এখানে কি রয়েছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর ও আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এবার কি হয়েছে, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনার পরিবারে ৫ জন সদস্য থাকলে ৫ জনের মিলে কত শতক জমি আছে সেটা আপনাকে দিতে হবে, বা যে কজন সদস্য আছে তাদের সমস্ত সকলের সদস্য মিলে যতটুকু জমি আছে সেটা এখানে দিতে হবে। এরপর যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে। এখানে কিন্তু ২ চাকার বলেনি, ৪ চাকার গাড়ি। যদি ৪ চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। যদি ধরেন ৪ চাকার গাড়ি থাকে, ১টা ২টো যেটা হোক উল্লেখ করবেন, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এবং গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেল, যদি হ্যাঁ করে থাকেন তাহলে আপনার যে মডেলটা আছে সেই মডেলটা এখানে লিখতে হবে। এবার আসে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি কারো স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে না করবেন। আর যদি হ্যাঁ করে থাকেন তাহলে স্বাস্থ্য বীমা কোথায় আছে, সরকারি না বেসরকারিতে, সেটা টিক মারবেন। বীমার অঙ্ক কতটুকু আছে এবং প্রিমিয়ামের হিসাব কতটুকু আছে সেগুলো ইনপুট করতে হবে। এবং এই ইনপুটটা পরিবারের সকল সদস্য করতে হবে। সদস্য ১, ২, ৩, ৫ এরকম সকলের এই ইনপুটটা করতে হবে। এবার আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি কোনো সদস্য আয়কর প্রদান করে থাকেন তাহলে হ্যাঁ হবে, না হলে নাতে টিক মেরে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ডের উল্লেখ করুন, আর না হলে না করবেন।
এবার হচ্ছে ধরুন পরিবারের প্রায় সকলেরই এখনই প্যান কার্ড থাকে, আপনি হ্যাঁতে টিক মারলেন। টিক মারার পরে এইচ ওয়াইফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা এখানে ইনপুট করলেন এবং তার প্যান কার্ড, যেটা প্যান কার্ডের নাম্বার ইনপুট করলেন এবং পরিবারের সদস্য সংখ্যা এক, অর্থাৎ প্রথম যে সদস্য সংখ্যার নাম দিয়েছিলেন তার নাম ইনপুট করবেন, তার প্যান কার্ড ইনপুট করবেন। এভাবে যে ৫ জন সদস্য আছে সকলেরই নাম এবং প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। এরপর কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধানের কর্মসংস্থানের ধরন সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্ত কর্মচারী বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায় বা মালিক ইত্যাদি। তো যেটা হয় সেটাই দিয়ে দেবেন, পরিযায়ী শ্রমিক, বেকার, যেটা হয় সেটাই দিয়ে দেবেন বা অন্যান্য। এবং এটা হচ্ছে গেল পরিবার প্রধানের, সেম একইভাবে সদস্য এক, দুই, তিন, চার, পাঁচ এবং ৫ জন সদস্য কে কি কাজ করে তার ডিটেলস দেওয়া রয়েছে, সবগুলো দিয়ে দেবেন এখানে। তবে এই জিনিসটা কিন্তু বারবার মাথায় রাখবেন যে পরিবারের সদস্য ৫ জনের যে সিরিয়াল করেছিলেন সেই সিরিয়ালটা কিভাবে আসে, কারণ পরবর্তীতে সকলের কিন্তু ওই সিরিয়াল অনুযায়ী ডেটা ইনপুট করতে হচ্ছে। এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশ শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, ড্যাশ অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, এবং যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে প্রাপ্তবয়স্ক তো 18 বছরের উপরে আছে। এবার পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত, অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। যদি শিক্ষিত হয় তাহলে টিক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দেবেন। আর যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যেটা দিতে হবে। এবার এক করে ৫ জন যে সদস্য আছে ৫ জন সদস্যরই কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা ইনপুট করতে হবে। এবার কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, এটা কিন্তু আপনাদের ইনপুট করতে হবে। অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি কোনো সাংবিধানিক পদে থাকে বা মন্ত্রী, সাংসদ থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। যিনি ওই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা, যদি এরকম কোনো থেকে থাকেন তাহলে তার সদস্য সংখ্যা দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। এবার হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ আপনার পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি পেনশনভোগী না থাকে তাহলে না লিখবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যা এখানে কত, উপরে যে আমরা সদস্য সংখ্যা দিয়েছিলাম ১, ২, ৩, ৪, ৫, অর্থাৎ ওইখানে কত নম্বর সদস্য সংখ্যা পেনশন পান বা কত নম্বর সদস্য সংখ্যা মন্ত্রী আছে সেটা আমাদেরকে ইনপুট করতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, আপনার পরিবারের মোট বার্ষিক আয় সেটা এখানে ইনপুট করতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধানের প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হয় আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে যদি হয় সার্টিফিকেট নম্বর। যদি ধরুন আপনার পরিবারে কেউ সিএ আবেদন করেছে, তাহলে যদি প্রযোজ্য নয় হয়, অর্থাৎ তার সিএ আবেদন করার দরকার হচ্ছে না, তাহলে একদম প্রযোজ্য নয় করে দেবেন। যদি ধরুন যার সিরিয়া আবেদন করার দরকার কিন্তু এখনো আবেদন করেনি, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রযোজ্য নয়তে টিক মেরে দেবেন। আর ধরুন কেউ আবেদন করেছে কিন্তু এখনো হাতে পায়নি, তার সার্টিফিকেট হাতে পায়নি, সেক্ষেত্রে তার আবেদন নম্বরটা দিয়ে দেবেন। যদি কেউ আবেদন করেছে কিন্তু সার্টিফিকেটও পেয়ে গেছে, সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবেন। সেম একইভাবে ৫ জন সদস্যের যে সিএ আবেদন করেছে কি করেনি তার ডিটেলসটা এখানে ইনপুট করতে হবে। এবার অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এলআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। এবার এই সমস্ত যে কার্ডগুলো, এই কার্ডগুলো যদি কারো থেকে থাকে তাহলে তার যে ইনফরমেশন সেগুলো এখানে দিতে হবে। ধরুন পরিবারের ৩ নম্বর সদস্যের কোনো একটা কার্ড আছে, তাহলে তার সেই ৩ নম্বর সদস্যের কার্ড নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা, এটা ইনপুট করতে হবে। এভাবে করে ৫ জন সদস্যরই ইনপুট, যদি কারো করার দরকার থাকে তাহলে ইনপুট করে দিতে হবে। এরপর আসছে যদি এসআইআর ২০২৬-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার এসআইআর নাম বাদ পড়ে থাকে তাহলে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে সেই মামলাটাকে বিচারাধীন কিনা সেটা এখানে জানতে চাইছে। পরিবারের প্রধানের জন্য প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয়, না হলে যদি ধরুন আপনি আবেদন করেননি তাহলে নাতে টিক দেবেন,
যদি ধরেন আপনার ট্রাইব্যুনাল আবেদন করেননি, অর্থাৎ আপনার এসআইয়ের নাম কাটা যায়নি, সেক্ষেত্রে প্রযোজ্য নয় হবে। আর যদি ধরেন নাম কাটা গেছে, আবেদন করেছেন, সেক্ষেত্রে হ্যাঁ, যদি আবেদন হয় তাহলে মামলাটির বিবরণ, মামলাটির বিবরণের ক্ষেত্রে এখানে যে জায়গা আছে সেখানে আপনি মামলাটির বিবরণ, অ্যাকচুয়ালি মামলা বিবরণটা কি করতে হবে আহ সে সম্পর্কে এখনো সঠিক কোনো ধারণা আমার নেই, তবে এখানে কিছু না দিলেও মনে হয় কিছু হবে না। এবার হচ্ছে সদস্য সংখ্যা ১, ২, ৩, ৪, ৫। এবার ৫ জন সদস্যের সেম একই ব্যাপার। ট্রাইব্যুনালে আবেদন, এসআইআর ট্রাইব্যুনাল আবেদনের কি পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। এবার সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার আপনার যে পরিবারের সদস্য আছে সেই সদস্যের মধ্যে যারা বাচ্চা বা শিশু আছে, সেক্ষেত্রে তাদের ইনফরমেশনগুলো এখানে ইনপুট করতে হবে। তো সদস্য সংখ্যা, শিশু সংখ্যা ১, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে পড়ে এবং ধরন, কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর বিদ্যালয় না বেসরকারি বা স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য কোথায় পড়ে সেটা দিতে হবে। এভাবে পরিবারের সদস্য শিশু সদস্য আছে ১, ২, ৩, ৪, ৪ জন শিশু শিশু সদস্যর নাম আপনারা ইনপুট করতে পারবেন সেম একইভাবে। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি কোনো শিশু থাকে, শিশু সংখ্যা ১, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। এভাবে শিশু সংখ্যা ১, অর্থাৎ উপরে যে শিশু সংখ্যা ১ দিয়েছেন, যার নাম দিয়েছেন সেই হিসাবে আপনি শিশু সংখ্যা ১, ২, ৩, ৪ এর জনের যে ইনফরমেশন সেগুলো দিয়ে দেবেন, যে টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে এবং টিকাকরণ হয় না। যদি ধরুন শিশু সংখ্যা যে একটু বয়স হয়ে গেছে, ৪-৫ বছর বয়স, টিকা করার দরকার হয় না, সেক্ষেত্রে আপনি প্রথমটা। আর যদি ধরুন একদম অল্প বয়সের শিশু, বাচ্চা শিশু, টিকাকরণ এখন চলছে, সেক্ষেত্রে টিকাকরণ বা টিকাকরণ চলছে না, সেক্ষেত্রে টিকাকরণ করা হয়নি এরকম দিয়ে দিতে হবে। এবারে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন পরিবারের প্রধানের? হ্যাঁ অথবা না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার প্রকল্পে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রকল্পের নাম এবং আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ এখানে বলছে কি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন পরিবারের প্রধানের? হ্যাঁ অথবা না, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। এবার হচ্ছে প্রকল্পের নাম। এবার এখানে এই যে অংশটা এটা হচ্ছে প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। যদি ধরুন আপনি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলে প্রকল্পের নামের ঘরে এখানে দেখুন প্রকল্পের নামটা লিখবেন। এই যে ঘরটা, এই ঘরটা আসলে কাটা গেছে, উপরে আর নিচে কাটা গেছে কোথায় এরকম মনে হচ্ছে। এখানে প্রকল্পের নামটা এখানে নিচে ঘরটাতে লিখতে হবে এবং প্রত্যাহার করতে চান, যদি সেরকম প্রত্যাহার করতে চান তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, টিক মেরে দিতে হবে। এভাবে সদস্য সংখ্যা ১, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। অর্থাৎ উপরে একদম প্রথমে যে সদস্য সংখ্যা ১, ২, ৩, ৪, ৫ জন দিয়েছিলাম তাদের ইনপুট গুলো এভাবে এখানে করতে হবে। তো এখানে ৫ জনের ইনপুট হয়ে গেল। এবার বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এবার এইখানটাতে এসে আমাদের আর কিছু করার নেই। এবার খেয়াল করুন, এখানে আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরের তথ্য আমার জ্ঞাত এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত না, আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ করা যেতে পারে। এবার এখানে সই দিতে হবে আপনাদেরকে, এই স্বাক্ষরের ঘরে আপনাদেরকে সই করতে হবে এবং এখানে আমি এই মর্মে এখানে সম্মত, যেখানে এই ফর্মটি যাচাইযোগ্য। তো এখানে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তো এখানে সম্মত এখানে টিক মেরে দিতে হবে এবং এখানে একটা সই করতে হবে। তো সই করার পরে কিন্তু আমাদের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু পূরণ করা হয়ে গেল। এবার নিচের যে অংশটা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এই যে অংশটা আছে এই অংশটাকে আমাদের মূলত আমাদের নয়, অর্থাৎ যে আবেদন করছে তার পূরণ করতে হবে না, কিন্তু এই অংশটা হচ্ছে যে স্বাক্ষর করেছে বা যে ফর্মটা সংগ্রহ করবে তার এই কাজটা হচ্ছে তার দ্বারা করতে হবে। তো এইটুকু আমাদের কোনো কাজ করার নেই। তো এই ছিল পুরো ফর্ম। ফর্মটা অনেক বড় হলেও এখানে কিন্তু ইনপুট করার জিনিস আছে অনেকগুলো এবং সঠিকভাবে ইনপুট করতে হবে, বিশেষ করে যারা এই যে সদস্য সংখ্যা ১, ২, ৩, ৪, ৫ লিখছেন সেই নিচে কিন্তু তাদের ইনপুট গুলো কিন্তু একদম সঠিকভাবে করতে হবে যাতে ভুল না হয়।
একজনের ইনপুট আরেকজনের মধ্যে করে দিলে কিন্তু হবে না। তো এই ছিল পুরো ফর্ম। আশা করি আমি চেষ্টা করেছি পুরোটাই ভালো করে বুঝিয়ে দেওয়ার। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে আপনারা জানাতে পারেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার এবং আপনাদের সমস্যার সমাধান করার। তো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন।